আহ, আসসালামু লুবনা, তুমি আলাইকুম। শুরু করো। আসসালামু আলাইকুম, আমি লুবনা ইয়াসমিন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং একজন গণস্বাস্থ্য গবেষক। আমরা আজকে সবাই একত্র হয়েছি হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরামের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য সংকট যখন অর্থনৈতিক সংকটে রূপান্তরিত হয়। আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর জয়নুল আবেদিন। উনি একজন কৃষি বিজ্ঞানী এবং বাংলাদেশের প্রাক্তন ইরি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। আমাদের সাথে থাকছেন অনিক আর হক, উনি একজন আইনজীবী এবং রিট বিশেষজ্ঞ। উনি আরেকটু বলা ভালো যে উনি আমাদের আইনজীবীদের আইনজীবী। তো ওনাকে কাছে পেয়ে আমরা আসলে খুবই খুশি হয়েছি, কারণ আমাদের আজকের প্রোগ্রামে আইন সংক্রান্ত বিষয়গুলো উনি চেষ্টা আপনাদেরকে দিতে। আমাদের সাথে আছে লুৎফর হোসেন ভাই। লুৎফর হোসেন ভাই একজন অর্থনীতিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তিনি একজন কবি, একজন ব্যবসায়ী এবং সাহিত্যিক এবং সংগঠক। আমাদের সাথে আছেন গুলাম হোসেন ভাই। উনি একজন ডাক্তার এবং ব্যবস্থাপক এবং উনি হচ্ছেন সম্মান ফাউন্ডেশনের শিক্ষা ও গবেষণা কনসালটেন্ট এবং উনি স্বাস্থ্যশৈলী পত্রিকার ম্যানেজিং এডিটর। আমাদের সাথে থাকার কথা ছিল ডক্টর রুবায়ের মোর্শেদ স্যারের, তো উনি যেহেতু ফেসবুকে উনি নাই, তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে ঘন্টাখানে কথা বলেছেন এবং আমাকে বলেছেন যে তুমি রেকর্ড করে এটা রিড আউট করো। তো আমি ওনার বক্তব্যটুকু রেকর্ড করেছি এবং আমি এটা যে কোনো একটা সময় আমি ওনার কথাগুলো বলার চেষ্টা করব। তো আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আলোচকবৃন্দ এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখবার জন্য। জয়নুল ভাই, আপনি একটু যদি শুরু করতেন। বলেন, কি প্রশ্ন কি আমার কাছে? আপনার কাছে কি জানার আছে? আপনার কাছে আমাদের প্রশ্ন অনেক। আমাদের বাংলাদেশের এই দুর্যোগকালীন সময়ে আমাদের কৃষক এবং কৃষি কোন জায়গাটায় আছে? আমাদের যে সংকটগুলা, খাদ্য সংকট, মজুরের সংকট, প্রাকৃতিক দুর্যোগ, ফরিয়া, দালাল, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, এদের কারণে আমাদের কৃষকের কাজগুলো মুখ থুবড়ে পড়ে থাকে। তারা কখনো আলোর মুখ দেখেন না, তো ন্যায্য মূল্যটুকুও পান না। এই সংকট থেকে উত্তরণে আমাদের কি করণীয়? আপনি যদি একটু আচ্ছা, প্রথমে থ্যাংক ইউ সো মাচ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এবং আমি এখনো মনেই করি যে আপনাদের আজকের যে আলোচ্য বিষয়ের ভিতরে অনেক সময় ভাবতাম আমরা একটা সাইড লাইনের লোক, কিন্তু তারপরে আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আমি আসলে খুবই গর্বিত যে কৃষকদের কথাগুলো আপনারা এই টোটাল স্বাস্থ্য সিস্টেম, হেলথ সিস্টেমের মধ্যে এগুলো শুনতে চান। প্রথম একটা জিনিস যে জানেন যে আমাদের স্বাস্থ্য সিস্টেমের গোড়াপত্তন, স্বাস্থ্যটা ভালো থাকার পিছনের যে কাহিনীটা, সেটা হলো ভালো খাবার খাওয়া। এবং ভালো খাবারের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের খাবার দিয়ে দিয়েছেন, সেগুলোর ভিত্তিতেই আসলে আমরা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করি। ওষুধটা হলো সুস্থ যখন না থাকি তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে আসছি, কিন্তু আগে খাবার এবং পুষ্টিকর খাবার, সেগুলাই হলো আমাদের মৌলিক উপাদান। সেইগুলো উৎপাদনের পিছনে হলো কৃষকরা। ফলে কৃষকদের সঙ্গে জাতির স্বাস্থ্য এবং আমাদের টোটাল যে হেলথ সিস্টেমটা আছে তার মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কোভিড-19 কারণে আপনি নিজেও বলেছেন যে আমাদের একটা বিশাল একটা সমস্যা দুদিক থেকে হয়েছে। একটা, আমরা বাজার ব্যবস্থাপনার কথা বারবার বলতেছি, তার কারণ হলো আমরা যারা শহরে ছিলাম এখনো যথেষ্ট উন্নতি হয়ে গেছে, কিন্তু মাঝখানটা এমন একটা অবস্থা হয়েছিল যে মানে গ্রামের কৃষকরা তারা বিক্রি করতে পারতেছে না, তারা নিদারুণ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল তারা। এবং সেই অবস্থা থেকে তখন শহরের মানুষদেরও ঠিক মতো আসছিল না, আবার শহরের মানুষেরও অনেকের ক্রয় ক্ষমতা ছিল না, যদিও সেগুলোর কারণে ডিমান্ড কমে গেছিল। তার কারণে কৃষকদের উপরে অর্থনৈতিক সংকটে পড়ে গেছিল। আর কৃষকরা যখন অর্থনৈতিক সংকটে পড়ে, তার শুধু উৎপাদন ব্যবস্থাপনাই সংকট হয় না, এটা কিন্তু তার নিজের পারিবারিক স্বাস্থ্য এবং সেটার উপরেও একটা ইয়ে হয়, এবং সেটার থেকে চিকিৎসা করা নেওয়া বা স্বাস্থ্য সেবাটা নেওয়া, সেগুলোর উপরে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের কোভিড-19 কারণে যে প্যান্ডেমিক হয়েছে, আনফরচুনেটলি বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা এরকম কোন সিস্টেম ডেভেলপ হয়ে ওঠে নাই যে সাপ্লাই চেনটা, যে
এই উৎপাদন থেকে আরম্ভ করে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যে সিস্টেমটা আছে, এইটার কোনো একটা শৃঙ্খলা নাই। এই শৃঙ্খলা না থাকার কারণে যে সমস্ত রিস্ক এন্ড আনসার্টেনিটি এগুলোকে এফেক্ট করে, অভিঘাত বলে বাংলায় শব্দটা আমি শিখেছি ভালো করে, এইগুলাকে, এই রিস্ক গুলাকে টলারেট করার মতো সিস্টেম নাই। ফলে একটা কিছু হয়ে গেছে, তখন এটা বন্ধ হয়ে গেছে, মার্কেটটা চলে গেছে। ফলে এটার কারণে কৃষকদের ডাইরেক্টলি হলো তাদের অর্থনৈতিক অবস্থা গেছে, এবং সেটার জন্য তারা তাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা এবং জাতির স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে উপাদান সরবরাহ করে, সেখানে তাদের একটা অবস্থা। এবং আরেকটু কথা আমি এই প্রসঙ্গে বলি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আপনারা আলাপ করেন, হেলথ সার্ভিস নিয়ে আলাপ করেন, আপনারা চিন্তা করেন কৃষকরা কোথায় থাকে? গ্রামের মধ্যে থাকে। এখন যদিও সেই অজপাড়া গ্রাম শব্দটা নাই, আমার জন্ম অজপাড়া গ্রামে হলেও এখন সেটার মধ্যেও রাস্তাঘাট হয়ে গেছে, বিদ্যুৎ হয়ে গেছে, টিভি হয়ে গেছে। ফলে অনেক কিছুই তারা মডার্ন আলো তাদের মধ্যে পৌঁছাইলেও স্বাস্থ্য সেবাটা কিন্তু ঠিক মতো পৌঁছায় নাই এখন পর্যন্ত। এখনো যদি একটা গ্রামের কৃষককে তার যেতে হয় সুদূর এই জেলা সদরে যেতে হবে, সেখানে গেলে একটা হাসপাতাল পাবে, অথবা আপনার হয়তো নিকটবর্তী বড় বাজারে গেলেও হয়তো ডাক্তাররা কাউকে পেতেও পারে বা নাও পেতে পারে, কিন্তু তার সেবার মান আপনারা নিজেরা, এখানে ডাক্তাররা যারা আছেন তারা ভালো করে জানবেন যে সেখানে সেবার মান আসলে ওখান থেকে শহরের হাসপাতালে ভালো হয়, এই শহরের হাসপাতাল থেকে আপনার হয়তো ঢাকা শহরেরটা আরো ভালো করে হতে পারে। কিন্তু এই যে একজন দরিদ্র কৃষক, ছোট প্রান্তিক কৃষক কি করে যে তারা স্বাস্থ্য সেবাটা নিতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে আর আমি মাঝে মধ্যে নিজেও, যদিও চাষাভুষা মানুষ, আমি ডাক্তার সাহেবদের নিয়ে যাই আমার গ্রামে, এই মাঝে মধ্যে মেডিকেল ক্যাম্প করাইতে যাই। ক্যাম্প করাতে গিয়ে আমি তখন বুঝতে পারি যে আসলেই গ্রামের মানুষদের কি অবস্থাটা, বিশেষ করে মহিলাদের তো তাদের অসুখ হলে পরে তারা নিজেরাই বলতে চায় না, বা স্বামীর কাছে তো বলতেই চায় না, নেহায়েত একেবারে খারাপ না হয়ে গেল। ফলে একজন কৃষক সে শুধু তার নিজেরটা নয়, তার পরিবারের যে পারিবারিক সমস্যা সেটা সবটাই তাকে উদ্বিগ্ন করে রাখে। আর যখন একজন মহিলার অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে যে কি করবে, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে কি যাবে না, সে নিজেও যাইতে চায় না। বিশেষ করে আমি কাজ করি ক্যান্সার এবং রিলেটেড ইস্যুস নিয়ে, এগুলো নিয়ে কাজ করি। তো ওখানে ওইগুলাও যখন হয়ে যায় তখন আরো খারাপ অবস্থা হয়ে যায়। ফলে আজকে একদিকে অ্যাক্সেসিবিলিটির প্রবলেম, তারপরে ক্যান্সার যখন এই কোভিড-19 এর কারণে যখন লকডাউন হয়ে গেল, ট্রান্সপোর্ট বন্ধ, সবকিছু বন্ধ, তখন চিন্তা করেন এই কৃষকরা কি করে পৌঁছাইতে পারছে। তারা মানে নিকটবর্তী জায়গায় যদি 20 মাইল দূরে যে ডাক্তারের কাছে যাবে, সেখানেও তাদের যাওয়ার ব্যবস্থা নেই। এখন এই সমস্ত পরিস্থিতিতে আপনার যে আমার জাতির যারা মেরুদণ্ড বলি কৃষকরা, আমরা এই শব্দটা আগে ছোটবেলা থেকে পড়ে আসছি, এখনো মনে করি যে কোভিড-19 এর কারণে যে অর্থনীতির যে বিপর্যয় অবস্থা, বিশেষ করে আপনার শিল্প এবং সেবার মধ্যে যে একটা যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তারপরেও আমাদের অর্থনীতিকে ফেরে আনতে গেলে আবার আমাদের মাদার অফ ইকোনমি এগ্রিকালচারের কাছে আবার যেতে হবে। কিন্তু সেই জায়গাটা যে বিপর্যয় হয়ে গেছে, সেটা আমাদেরকে মানে ভালো করে খেয়াল করা দরকার। যে আমি যদি স্বাস্থ্য ব্যবস্থা বলতেই চাই, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে আমাদের সার্ভিসটা কৃষকের কাছে গ্রামের মধ্যে কি করে পৌঁছাতে পারি, সেটা আমার ব্যবস্থা করা দরকার। যে যাতে করে দরিদ্র কৃষকরা যারা আমাদেরকে উৎপাদন করে খাওয়াচ্ছে, মানে খাওয়াচ্ছে না, শব্দটা হয়তো ঠিক নয়, খাবার যোগান দিচ্ছে, তাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমাদের খেয়াল রাখা দরকার। সেইটা কি করে তারা পেতে পারে, সেটা আমাদের মানে সিস্টেমটা যারা আপনারা চিন্তা করেন তারা সেটা নিয়ে কথা বলেন। আমি কি বেশি বলে ফেলতেছি? অনেক ধন্যবাদ জয়নুল ভাই। আপনাকে আমার একটু বলার ছিল যে বাংলাদেশে এখন তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার উপজেলা লেভেলে CHCP হয়েছে, হ্যাঁ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। ওদেরকে দিয়ে প্রাইমারি একটা হেলথ সার্ভিস দেওয়া হয় বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে। এখন আমি নিজেও বরিশালে বা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি দেখেছি যে সকালবেলা 9টা 10টা বাজতেই বাচ্চা কোলে নিয়ে ওই প্রত্যেকটা
পরিবার থেকে যারা একটু অসুস্থ তারা এসে সিএসসিপি থেকে প্রাইমারি সার্ভিসটা নিত, এবং যার ফলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা অনেক এগিয়ে গেছে আর কি প্রাইমারি লেভেলে। আমি বলছি যে যেটুকু হয়েছে সেটা যে কাজ করছে না সেটা নয়, কিন্তু আমি বলছি যে আমার প্রয়োজনের তুলনায় আপনি হেলথ সেন্টারে উপজেলায় যাচ্ছেন, ওখানে দেখতেছেন ভিড়, সব জায়গায় ভিড়, হেলথ সার্ভিসের সব জায়গাতেই ভিড়, কারণ এত রোগী হয়ে গেছে যেটা হয় না। সেটা দেখতেছেন, ভাবতেছেন যে বেশ সার্ভিস হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু আমার বাড়ি উপজেলা সদর থেকে 20 কিলোমিটার দূরে। ওইখানকার কৃষকরা এবং তার কৃষানীরা, বিশেষ করে মহিলারা ওখানে যেতে পারছেন, ওই আশেপাশের গুলাই হ্যান্ডেল করতে পারেন না ওনারা। মানে লোক, ওখানেও তো লোকবলের অভাব আছে এবং সিস্টেমের অভাব, যন্ত্রপাতির অভাব, নানান কিছুর অভাব। এর ভিতরেও আশেপাশের লোক যারা দেখতেছে সেই ভিড়টাই সামাল দিতে ওনাদের নাবিশ্বাস উঠে যায়। আর আমার 20 কিলোমিটার দূরের লোকেরা কি করবে? ফলে এই যে এবং পরিস্থিতিটা, আমি সিস্টেমের একটু বলি আর একটু জাস্ট বলে শেষ করি যে আমার গ্রামে আমি গত কোরবানির ঈদে বাড়ি যাচ্ছিলাম, ঢাকা থেকে আমার বাড়ি পাবনা জেলায়, কাশীনাথপুর হয়ে আমার বাড়ি যেতে হয়, এখনো রিমোট এলাকায় বলতে হবে, ওখানে যাই। যাওয়ার পথে আপনার সাজাদপুরে আমার ছোট বোন হঠাৎ পড়ে যে ওয়াশরুমে পড়ে যে তার মানে সিঁড়ির উপরে পড়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে তাকে নিকটস্থ, রাত্রি তখন 2টা বাজে, 2টা না 3টা বাজে, কোথায় নিয়ে যাবো? লোকজনই বললো স্যার বেড়াস উপজেলা হাসপাতালে নিয়ে যান, ওইখানে ডাক্তার পাবেন, ইমার্জেন্সি পাবেন। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে কাছেই তো বেড়া হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে গেলে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে যাই হোক আমার বোন মারা গেছেন, মানে সে আমার হাতের মধ্যেই তখন তাই ইয়ে করে নিয়ে মারা গেছেন। কিন্তু অক্সিজেন দিয়েছে, ডাক্তাররা চেষ্টা করেছে কিন্তু ফেরাতে পারেনি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো একটা উপজেলা হাসপাতালে তার ইসিজি করার মতো যন্ত্র ছিল না। যন্ত্র ছিল, চালু ছিল না। সে আরেকটা ডাক্তার আরেকটা মেডিকেলের দোকান থেকে, ওষুধের দোকানদারের দোকান খুলে তার ওখান থেকে ইসিজি মেশিন নিয়ে আসাইলো, সেটা অন্তত 10-15 মিনিট চলে গেছে, এ তখন তো মারা গেছে। এইটা হলো আমাদের স্বাস্থ্য সেবারও পরিস্থিতি। আমি দুর্নাম করতেছি না, ডাক্তার চেষ্টা ত্রুটি করেন নাই, কিন্তু ডাক্তারের কাছে যন্ত্র যদি না থাকে কি করে সে স্বাস্থ্য সেবাটা দিবে? এটা হলো গ্রাম এলাকায়। আমরা আলোচনা করব আজকে যে আসলে আমাদের অনেক সংকট, এই সংকট মোকাবেলা করার জন্য আমরা কিভাবে আগাতে পারি, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় যাতে আমরা স্বাভাবিকভাবে সুস্থ পথে এবং মানে যোগ্য লোকদের দ্বারা কাজ করিয়ে সংকট মোকাবেলা করতে পারি, সেই চেষ্টাই আমাদের থাকবে। এখন আমরা আইন নিয়ে একটু কথা বলি। আমাদের আইন সংক্রান্ত ব্যাপারে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনিক হক ভাইকে। অনিক হক ভাই, আপনি যদি আপনার পরিচয় দিয়ে আমি তারপর আপনাকে কোয়েশ্চেন করছি, আপনি একটু শুরু করেন। আমরা আজকে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমাদের দেশে যে মেডিকেল নেগলিজেন্স গুলো হচ্ছে, তো মেডিকেল নেগলিজেন্স কিন্তু দুই ভাবেই হচ্ছে। রোগীরাও মেডিকেল নেগলিজেন্সের শিকার হচ্ছে এবং রোগীদেরকে যে স্বাস্থ্য সেবা দিচ্ছে ডাক্তার এবং প্রতিষ্ঠান সেবাকর্মীগণ, তারাও নেগলিজেন্সের শিকার হচ্ছে। তো 2-3টা আইন তো আলাদা করে করা যাচ্ছে না, মানে আমরা 3জনকে কিভাবে সিকিউর করতে পারি এই অবহেলা থেকে, আপনি যদি একটু বিশদভাবে বলতেন। এখানে থ্যাংক ইউ আপনাকে লুবনা প্যান্ড, আমি স্বাস্থ্য উন্নয়ন ডেভেলপমেন্ট ফোরাম যারা করছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ইন্টারেস্টিং জিনিস যেটা যে বাংলাদেশে প্রত্যেক বিষয়ে আইনের কোনো অভাব নেই, সবকিছুর ব্যাপারে আইন আছে, আইনের প্রয়োগগুলো হয় না, কিন্তু এই একটা পার্টিকুলার জিনিসে যখন আমরা চলে আসি, দ্যাট ইজ নেগলিজেন্স, নট অনলি মেডিকেল নেগলিজেন্স, যে কোনো নেগলিজেন্সের ব্যাপারে যদি আসি, আমাদের কোনো স্পেসিফিক আইন এখনো নেই। তো এটা এখনো আমাদের কি বলবো যে এটা একটা অবহেলিত অবস্থায় থেকে গেছে, এটাতে কাজ চলছে, আমরা চেষ্টা করছি যে কোনোভাবে যদি করা যায়। তো এই মুহূর্তের অবস্থা যদি বলেন, আমরা দেখছি যে এখানে কিন্তু 3 রকম ভাবে নেগলিজেন্স, যেটা আপনি বলছেন, হচ্ছে। প্রথমত নেগলিজেন্সটা আসছে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, যে আমরা কেউই প্রপারলি স্বাস্থ্যবিধিটা ফলো, দ্যাট ইজ দ্য ফার্স্ট নেগলিজেন্স দ্যাট উই আর ফেসিং। এটা হচ্ছে নিজেরা ঠিক করে ফেলতে পারি যদি আমি যা রুলস আছে সেটাকে করি। সেকেন্ডলি, যারা পেশেন্ট হিসেবে যাচ্ছেন হসপিটালে, তারা একটা নেগলিজেন্স ফেস করছেন, দ্যাট ইজ যে তাদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট করা হচ্ছে না। রিসেন্টলি আপনারা দেখেছেন যে যারা কোভিড-19 নন কোভিড পেশেন্ট, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। আবার যারা কোভিড এর জন্য ওখানে রয়েছেন তারাও কমপ্লেন করছেন, তাদেরকে ঠিক মতন দেওয়া হচ্ছে না। সো এইটার দায়িত্বটা কিন্তু হচ্ছে বেসিক্যালি হসপিটাল ম্যানেজমেন্টে,
ডাক্তারেরা ঠিকই হয়তো দিচ্ছেন, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্বটা ঠিক মতন করছেন। এবং তৃতীয়ত এখানে নেগলিজেন্স আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে ডাক্তারদের প্রতি। আমরা দেখেছি যে তাদের জন্য যে প্রথম দিকে যে মাস্ক গুলো কেনা হচ্ছিল সেগুলো ছিল ফল্টি, তাদেরকে ঠিক মতন পিপি দেওয়া হচ্ছে না, তাদেরকে ঠিক মতন কিছু করা হচ্ছে না। তো এই তিনটা জিনিসকে যদি আমরা একসাথে দেখি, তো আমরা হাইয়েস্ট যেটুকু করতে পারি আইনের দিক থেকে যেটুকু আমরা চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে করেছি, বিভিন্ন রকমের মামলা করেছি যাতে এগুলোকে ঠিকঠাক করা হয়, পিটিশন ফাইল করেছে। এর সাথে সবচেয়ে বড় যদি নেগলিজেন্সের প্রমাণ এই মুহূর্তে চান সেটি হচ্ছে ইউনাইটেড হসপিটাল যেটি করছে। ইউনাইটেড হসপিটালে তারা 7টা করে কোনো প্রপার কি বলবো সেফটির তোয়াক্কা না বানিয়ে ফেললো, তাদের কি বলবো আইসোলেশন ইউনিট বানিয়ে ফেললো, যেখানে সরকার থেকে বলছে যে তাদের নিজেদের ফ্লোরের মধ্যে রাখতে হবে, তারা সেটা না করে আলাদা একটা জায়গায় করলো। সেটা কোনো প্রপার পারমিশন নিল না, সেখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার থাকলো না, এসিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল, 5 জন রোগী পুড়ে মারা গেল। এর চেয়ে দুঃখের ঘটনা কি হতে পারে যে একটা হসপিটালের ম্যানেজমেন্টের, এবং সেখানে সেই মুহূর্তে কোনো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ছিল না, কেউ একজন এগিয়েও আসে। সো ইফ দিস ইজ নট নেগলিজেন্স, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ। এন্ড এই নেগলিজেন্সের জন্য এখন আমরা কাকে দায়ী করবো? সরকারকে তো দায়ী করে লাভ নেই, কারণ সরকার তো এটা দেখবে না, এটা তো ওই হসপিটালের পার্টিকুলার হসপিটালের দায়িত্ব ছিল, কিন্তু তারা করছে না। এখন তাদেরকে ধরার জন্য আমাদের একটাই ওয়ে আছে যে আমরা হাইকোর্টে যে রিট করছি, হাইকোর্টে যে রিট করার পর এটা এখন হয়তো ইনিশিয়ালি কিছু একটা হবে, কিন্তু আলটিমেটলি কি হবে জানি না। আমাদের যে আইনটি রয়েছে এটার ব্যাপারে সেটি হচ্ছে আপনার মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স ল্যাবরেটরি অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশনের যে অধ্যাদেশ অর্ডিন্যান্স রয়েছে একটা 1982 সালে, সেইখানে কোথাও যদি হসপিটাল কিভাবে তৈরি করতে হবে, কত স্কোয়ার ফিট হতে হবে, রোগীদের জন্য কতখানি, সবকিছু বলা আছে, কিন্তু তার কি বলবো শিডিউলে বলি বা কোথাও যেখানেই দেখি এই অ্যাকচুয়ালি আপনার ইর জন্য নেগলিজেন্সের জন্য যে আমরা ধরতে পারবো বা তাদের কোনো শাস্তির ব্যবস্থা এখানে রাখা। সো লয়ের মধ্যে একটা ঘাটতি রয়ে গেছে। এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন যেটা আছে 2010-এ, সেখানেও যদি দেখেন তাদের নিজেদের একটা ইন্টারনাল ট্রাইব্যুনাল করার কথা, কেউ যদি কখনো কোনো কমপ্লেইন পায় সেটাতে। আমরা হিসাব নিয়ে দেখেছি গত বছর পর্যন্ত আমি জানি যে তাদের ওখানে কমপ্লেইন পরে ডাক্তাররা নেগলিজেন্ট ছিলেন নেগলিতে, এখন পর্যন্ত তারা কোনো ডাক্তারকে দোষী বলে স্বীকার করেননি বা কোনো শাস্তি দেননি। সো বেসিক্যালি পুরো জিনিসটাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছে একটা মধ্যে, কি বলবো যে অনিশ্চয়তার মধ্যে, যে যদি এখন কেউ মারা যায় আমরা ডাক্তারদেরকে দায়ী করতে পারি। এখন ডাক্তাররা বলতে পারেন যে তারাও মানুষ, তাদেরই কি হবে। তো এটা থেকে উত্তরের একটা উপায় হচ্ছে মেডিকেল সার্ভিসের জন্য যে ল গুলো আছে সেটিকে সম্পূর্ণ ঢেলে যদি তৈরি করা যায় নতুন ভাবে, এই মেডিকেল নেগলিজেন্সের সাথে প্রফেশনাল নেগলিজেন্স সবকিছু যদি ইন্ট্রোডিউস করা যায়, এবং ডাক্তার সাহেবদের জন্য যদি ইন্স্যুরেন্সের করা হয়, যে তারা তাদের প্র্যাকটিসটাকে যদি ইন্স্যুরেন্স করেন। এটা এখন পর্যন্ত আমাদের এখানে নেই, এটা বাইরের পৃথিবীর সব জায়গাতেই রয়েছে, এখানে মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টা একদমই নেই। আমরা মেডিকেল ইন্স্যুরেন্স বলতে পারি যে রোগী যখন হসপিটালে যাচ্ছে তার ট্রিটমেন্টের টাকা, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, আই এম টকিং অ্যাবাউট ডক্টরের যে ইন্স্যুরেন্সটা দরকার সেটা, তার প্র্যাকটিসের যে ইন্স্যুরেন্স। তো এই অবস্থায় রয়েছে আমরা। আর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর দিচ্ছি, বাট ইনিশিয়ালি এইটুকুই বলি। লুবনাপা আপনাকে আনমিউট করতে হবে নিজে। আমরা মেডিকেল নেগলিজেন্স নিয়ে যখন বলি আসলে কোনো কথা, আমরা দুইটা ব্যাপার তো থাকে। যত আমি যেহেতু চিকিৎসা অবহেলা বাংলাদেশ চালচিত্র নিয়ে একটা গবেষণা পরিচালনা করেছিলাম আমি যখন আইন কমিশনে ছিলাম, আমরা একটা জিনিস করতে গিয়ে দেখেছি যে নেগলিজেন্সটা আসলে দুই রকম ভাবে বলা হয়ে থাকে, যে একটা ক্লিনিক্যাল নেগলিজেন্স আর একটা নেগলিজেন্স। কয়েকদিন আগে আমি একটা হাইকোর্টের রায় দেখলাম যে বলছে যে একটা ডক্টরের আন্ডারে রোগী যখন হসপিটালে থাকবে সেই অবস্থায় যদি মারা যায় তাহলে নাকি ওটা ফৌজদারি আইনের আওতায় পড়বে। আসলে ক্লিনিক্যাল নেগলিজেন্স তো এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্লিনিক্যাল নেগলিজেন্সটা মানে পেনাল কোডের 80 ধারা দ্বারা দায় মুক্তির একটা ব্যাপার আছে, যে ক্লিনিক্যাল নেগলিজেন্সটা আসলে নেগলিজেন্স না, ওটা আপনাকে অপারেশন করতে গেলে আপনার চান্স আছে বেঁচে থাকার, মরে যাওয়ারও সম্ভাবনা আছে। যেটা মেডিকেল নেগলিজেন্স বলছি আমরা, একজন মানুষের ডিউটি ছিল কাজটা করার ঠিক মতো কিন্তু সে করেনি, দ্যাট ইজ আমরা বলতেছি যে এটা মেডিকেল নেগলিজেন্স। আপা এটা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিউটি অফ কেয়ার। ডিউটি অফ কেয়ারটা হচ্ছে আমার কাছ থেকে, আমি যদি একটা প্রফেশনাল হই
আমার কাছ থেকে যেটা মিনিমাম রিজনেবল যে দায়িত্বটা আমার আছে প্রফেশনাল, সেটা পালন করছি না। এখন একটা ডাক্তার যখন অপারেশন করছেন, আমরা ধরেই নিই যে হি ইজ গিভিং হিজ বেস্ট শট, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে রোগীটাকে, এর বাইরে আমরা কোনো কিছু চিন্তা করছি না। কিন্তু আদার হ্যান্ড আমি এটাও দেখেছি যে একজন ডাক্তার অপারেশন করার সময় তার কাছে যে প্যাথোলজিক্যাল রিপোর্টটা এসছে, সে দেখেছে যে কিডনির উপরে একটা টিউমার হয়েছে। সে ওই টিউমারটাকে কাটতে যে পুরো কিডনিটাকে কেটে দিয়েছে, and then it was found out ওই পেশেন্টটা কনজেনিটালি একটাই কিডনি নিয়ে জন্ম হয়েছে। প্যাথোলজি রিপোর্টের যে এক্সরে বা এটা এসেছিল, উনি এটা প্রপারলি দেখেননি। এটাকে কিন্তু কোনোভাবেই আমি ক্লিনিক্যাল নেগলিজেন্সের আন্ডারে ফেলতে পারি না, এটা তো দেখা উচিত ছিল। অথবা কক্সবাজারের একটা খুব ফেমাস কেস ছিল, যেটা পরে বোধহয় আউট অফ দ্য কোর্ট সেটেল হয়ে গিয়েছে, যে ডান চোখে ব্যথা পেয়েছে, বাম চোখ অপারেশন করে অন্ধ করে দিয়েছে। we cannot under no circumstances can we say যে এটা বা মাঝে মধ্যে যেটা আপনার অপারেশন করার পর দেখা যাচ্ছে পেটের ভিতরে আইদার আপনার ওই যে গজ বা ব্যান্ডেজ কোনো কিছু একটা রেখে দিয়ে চলে এসেছেন, যেটা দিয়ে করার কথা। সো দিস উইল নেভার ফল আন্ডার, এখানে ডিফারেন্সটা বুঝতে হবে যে এভিডেন্স উঠে আসতে হবে যে whether that was a clinical negligence or that is a absolute pure medical negligence. That is the duty of care. আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? জি জানাল ভাই, প্লিজ করুন। আমি বলছি আপনি যে দুইটা নেগলিজেন্সের কথা বলেছেন, কিন্তু অনেক জায়গায় আমাদের অ্যাপারেন্টলি মনে হয় নেগলিজেন্স বিকজ অফ দি সিস্টেম নেগলিজেন্স, যে গভর্নমেন্ট বা যে করতে তাদের অথবা হসপিটাল ম্যানেজমেন্টের নেগলিজেন্স, এগুলা কোন পর্যায়ে ফেলবেন? হসপিটাল ম্যানেজমেন্টের যেটা নেগলিজেন্স, সেটা ক্লিনিক্যাল নেগলিজেন্স। এখন মনে করেন হসপিটালের নেগলিজেন্সটা কিরকম করে আসতে পারে, যে আপনার প্রতিদিন মনে করেন পরিষ্কার করার কথা বা কোভিড এর পেশেন্টকে আলাদা করে রাখার কথা, সেটা তারা আইসোলেশন ইউনিট করছে না, তারা একজনের সাথে আরেকজনকে পাশাপাশি রেখে দিচ্ছে, বা ডাক্তারের যার ডিউটি ডক্টর থাকার কথা ছিল সে সেখানে নেই, ঠিকমতো দিচ্ছে না, বা আউট অফ ডেট ওষুধ দিচ্ছে, যেটা ইউনাইটেড এর বেলাতে আবারও একবার হয়েছে যে তাদের কাছে যে দেখা গেছে যে তাদের ফ্রিজের মধ্যে সব আউট অফ ডেটেড ক্যান্সারের যে ছিল সেগুলো রাখা ছিল, সঠিক যন্ত্রপাতি নাই। এক্স্যাক্টলি। এন্ড আমরা যদি আমাদের আইনটাতে দেখি, ওখানে কিন্তু বলে দেওয়া আছে যে এক্স্যাক্টলি কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, সেগুলো যদি না থাকে দোজ আর হসপিটাল ম্যানেজমেন্ট নেগলিজেন্স। ওইটার জন্য কোনোভাবেই ক্লিনিক্যাল নেগলিজেন্স ক্যানট বি টেকেন। এটা হচ্ছে অন্য জিনিস, যে আমি হয়তো মনে করেন একটা যেটা আই ট্রাইড মাই বেস্ট, আমি একটা ওষুধ দিয়েছি, আমি যদি ডাক্তার হই, সেই ওষুধটা তার উপরে কাজ করেনি, আমি হয়তো অন্য আর একটা ওষুধ ট্রাই করতে পারতাম। নাও ডাক্তার সাহেব ট্রাই করেননি, হি ট্রাইড, হি ফেইল, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ব্রেন সার্জারির সময় বেশিরভাগ সময় ধরে নেওয়া হয় যে পেশেন্ট হয়তো ফেরত আসবে না, ফেরত আসলে দ্যাট ইজ আ মিরাকল। সো যদি হয়ে যায় এবং যদি এভিডেন্স থেকে বা সবকিছু দেখা যায় যে ডাক্তার তার সর্বোচ্চ দিয়ে সবকিছু দিয়ে কেয়ার দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও পেশেন্টকে বাঁচানো যায়নি বা পেশেন্টের ক্ষতি করা যায়নি, then you cannot do anything. এখন মনে করেন একজন আজকে হসপিটালে যে ভর্তি হলো, সে তার সব সিমটম লুকিয়ে রাখলো, বললো যে না আমার শ্বাসকষ্ট নেই, আমার কোনো কিছু নেই, আমার জাস্ট পেটে ব্যথা হচ্ছে, পেটে গ্যাস হয়ে ফুলে গেছে। আলটিমেটলি যদি সে মারা যায় এবং তখন বার হয় যে তার অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট ছিল বা ছিল, ডাক্তার তো ডায়াগনোজ করবে আমার উপরে, রাইট? সো এটা হলে তো আমি ডাক্তারকে তখন দোষ দিতে পারবো না। 90% ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, কোভিড এর পেশেন্টরা যে তাদের কি বলবো সিমটম লুকিয়ে রাখছে, এটা আমি আমার ডাক্তার বন্ধুদের কাছ থেকে কমপ্লেন পাচ্ছি। ভদ্রলোক 1 ঘন্টা ধরে দেখিয়েছেন তার সবকিছু, শেষ মুহূর্তে এসে বলছেন আমি কিন্তু ইতালি থেকে এত তারিখে ফেরত এসেছি। তো ততক্ষণে ডাক্তার সাহেব মানে মোটামুটি তাকে অন্যান্য জিনিস করে দেন হি স্টার্টেড ডুইং দিস। তো এইগুলো হলে কিন্তু ভাইয়া আমার মনে হয় না যে ডাক্তারদেরকে আমরা দায়ী করতে পারি। রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং ওই পেশেন্ট যদি মারা যেত, তারপরে যে যদি যে আত্মীয়রা বলতো যে তুমি কোভিড বুঝতে পারো নাই কেন, আমার তো কোভিড বুঝতে পারার কথা না, এখনকার সিমটম বোঝা যাচ্ছে না, যদি আমাকে প্রপারলি না বলেন তাহলে আমি তো আর মানে কি বলবো 360 ডিগ্রির টেস্ট তো আর ডাক্তাররা দিবে না, তারা সিমটমটা শুনে সেই হিসেবে টেস্ট দিয়ে দেখবে যে এটা রয়েছে কি রয়নি। আমি যদি আমার সিমটম কে রাখি জি। আমরা অনেক ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা এখন একটু আসতে চাচ্ছি লুৎফর ভাইয়ের কাছে। লুৎফর ভাই, আপনি যদি একটু আপনার মিউট অন করতেন, মিউট করা আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, স্বাগতম লুৎফর ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে।
আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন ব্যবসায়ী এবং কবি, আপনার হিসাবে আপনি আমাদের কাছে আজকে একটু যদি বলতেন যে আমাদের অর্থনৈতিক চাকা আমাদের কি থমকে গেছে, নাকি আমরা জীবিকার প্রশ্নে আমরা এটাকে চালু করার জন্য আমরা আমাদের বিভিন্ন সেক্টরে আমরা কিভাবে আগাচ্ছি, এবং এই অর্থনৈতিক চাকাটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এই কোভিড-19 সিচুয়েশনের মধ্য দিয়েও, যাতে জীবন এবং জীবিকা একটা ব্যালেন্সড ওয়েতে চলে। আমি খুব প্রচলিত একটা প্রবাদ দিয়ে মানে শুরু করি। একটা প্রচলিত প্রবাদ আছে, আমাকে নেপোলিয়ন বোনাপার্টের, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তো আমি এর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যে একটি শিক্ষিত পরিবার বা পিতা মাতা ঠিক তেমনি একটি সুস্থ পিতা মাতা একজন সুস্থ সন্তান দিতে পারে। সেই সুস্থতার উপরেই কিন্তু একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে। তো এই প্যান্ডেমিক ইস্যুতে বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবিরতার মধ্যে পৌঁছেছে। সারা পৃথিবীতে বলা হচ্ছে যে জিডিপি অন্ততপক্ষে এই এপ্রিল মাসের মধ্যেই বলা হচ্ছে যে বিশ্ব জিডিপি অন্ততপক্ষে 2% নেমে আসছে অর্থনৈতিক স্থবিরতার কারণে। অর্থনৈতিক স্থবিরতার ব্যাপারটা আমি খুব সহজ করে বলি। আমি প্রতিদিন সকালবেলা আমার মতন প্রতিটা মানুষই বাসা থেকে বের হন, আমি সাধারণ জীবনযাত্রার কথা বলছি, সেখানে তাকে দিনের প্রথম যেই একটা রিক্সা ভাড়া কিংবা গ্যাসের বিল কিংবা সিএনজি ভাড়া কিংবা ক্যাবের ভাড়া যে কোনো একটা কিছু যে দিতে হচ্ছে, তাকে যে 50 টাকার একটা নোট দিতে হচ্ছে, সেটা সারাদিনে কিন্তু অসংখ্যবার হাত বদল হচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতির চাকা, সহজ কথায় বললে, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি সার্কুলার ফ্লো অফ মানি। তো আমার এই বর্তমান প্যান্ডেমিক সময়ে যখন সারা বিশ্ব মন্দার মুখোমুখি হয়েছে, কারণ হচ্ছে যে সমস্ত ব্যবসা বাণিজ্য এবং সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে, সেইটার প্রেক্ষিতে আমাদের দেশেও কিন্তু এইটার একটা প্রভাব পড়েছে। আমাদের দেশে এইটার প্রভাব অনেকটা বেশি মাত্রায় পড়ার কথা, যেটা হয়তো আমরা আগামীতে আরো দেখতে পাবো। কারণ আমাদের দেশে প্যান্ডেমিকের আঘাতটা এসেছে বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় 2 মাস পরে। তো এই পরিস্থিতিতে আমাদের কতগুলো জিনিস ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে। প্রচুর মানুষ কাজ হারিয়েছে, প্রচুর মানুষের আয় সংস্থান ব্যাহত হয়েছে। আর আমাদের দেশের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের ইনফরমাল সেক্টরের শ্রমশক্তি হচ্ছে একটা বিশাল 85% শ্রমশক্তি বাংলাদেশের হচ্ছে ইনফরমাল সেক্টরে। আর বলা হচ্ছে যে আমাদের দেশে এই অর্থনৈতিক মন্দার কারণে অন্তত পক্ষে 1.5 কোটি লোক ইতিমধ্যে তার কর্মসংস্থানের হুমকির মুখে পড়েছে। তো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। নিম্নবিত্তটা দৃশ্যমান, নিম্ন মধ্যবিত্তটা পুরোপুরি দৃশ্যমান নয়। এইটার বিভিন্ন রকমের জরিপ আছে, জরিপগুলোতে বলা হচ্ছে যে এদেশে অন্ততপক্ষে 3 কোটি বা 21% লোক দরিদ্র সীমার নিচে জীবনযাপন করে, যেটা বলা হচ্ছে যে এই 21%টা এই প্যান্ডেমিকের কারণে, এই অতিমারির কারণে 41% যে থাকতে পারে। এটা বিশ্ব ব্যাংক এবং এডিবি এবং অন্যান্য অনেক জরিপ সংস্থার জরিপে এই তথ্যটা উঠে এসেছে। এর সাধারণ প্রভাব আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমরা আমাদের আশেপাশে প্রচুর বাড়িতে কিন্তু টুলেট দেখতে পাচ্ছি। কেন? তারা তাদের আয় সংস্থানকে এই বাড়ি ভাড়া দেওয়ার মতন সচ্ছলতায় মানাতে পারছে না বলে তারা বাড়ি ছেড়ে পালাচ্ছে। আমার চেনা জানা অনেক মানুষ আছে যাদের বাড়ি ভাড়াটাই হয়তো আয়ের একমাত্র উৎস। তাদের প্রচুর ভাড়াটিয়া আছে যারা এক প্রকারে বলা যায় যে পালিয়ে গিয়েছে। জীবন থেকে পালিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি কখন তৈরি হয়? যখন মানুষের আয়ের সংস্থানটা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়। এইটার একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই প্যান্ডেমিককে, এই অতিমারিকে যত সহজে অতিক্রম করতে পারবো, তত সহজে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। বাংলাদেশে অতিমারির ভয়াবহতার মেয়াদটা কতটুকুন হবে? যত বেশি দীর্ঘ হবে তার ভয়াবহতার মাত্রা তত বেশি হবে।
এই বিবেচনায় আমাদের প্রত্যেককে এই বিষয় নিয়ে অনেক কিছু ভাবতে হবে, রাষ্ট্রযন্ত্রের অনেক কিছু ভাবতে হবে। আর সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি যে বিশ্বের উন্নত দেশের অনেক দেশই এই দুর্যোগ মোকাবেলায় একরকম ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সে আমেরিকা বলি, যুক্তরাজ্য বলি, ইটালি বলি, জার্মানি বলি, ফ্রান্স বলি, স্পেন বলি, তাদের প্রত্যেককেই ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আর বাংলাদেশের এই উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়ই অনেক দুর্বল। তাহলে আমাদের জন্য সেই ভয়াবহতার মাত্রাটা কোথায় যে ঠেকতে পারে সেটা আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছি। এখন আমি কি এই ব্যাপারে আরো কিছু বিস্তারিত ব্যাখ্যায় যাব কি? বলেন। হ্যাঁ, আমরা জানতে চাচ্ছি আসলে আমরা যে সংকটের মধ্যে আছি, এই সংকটটা আমরা যে শ্রেণীর লোকদের সাথে কথা বলছি, এই যে সংক্রমণের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কি তাদের কাছে পৌঁছাতে পারছি না যে সংক্রমণটা ভয়াবহ? মানে আমরা আমাদের সক্ষমতা কি 6 মাসও নাই কোনো পরিবারের, যত গরিবই হই না কেন, যে আমরা যদি এক বেলাও ভাত খেয়ে থাকতে পারতাম, এই সক্ষমতাটা আমরা অর্জন করতে পারিনি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পুঁজিবাদের একটা অভিশাপ আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশে গিয়েছে। পুঁজিবাদের অভিশাপটা হচ্ছে এখানেই যে আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে কিন্তু একটা মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার কিন্তু তার কয়েক মাস চলার মতন অবস্থা থাকতো। তখন তার দৈনিক জীবনযাপনের জন্য 100টা উপসর্গের প্রয়োজন ছিল না। আজকে কিন্তু দৈনিক জীবনযাপনের জন্য 100টা উপসর্গের প্রয়োজন আমরাই তৈরি করেছি, যে জন্য আমাদেরকে একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমরা সবসময় আমাদের সক্ষমতার চেয়ে কিছু দূর সামনে আমাদের দৈনন্দিন জীবনযাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জীবনযাপন করে যাচ্ছি। তার ফলে আমাদের কারোই সেই মাত্রায় সঞ্চয় নেই। সমাজের খুব ক্ষুদ্র একটা অংশ, যারা হয়তো বছরের পর বছর কয়েক জেনারেশন ধরে বসে খেতে পারবে, সেই ক্ষুদ্র অংশটা বাদে বাকি সবারই কিন্তু আয়ের একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাকে আমরা কিন্তু এই পুঁজিবাদের অভিশাপের কারণে আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারিনি। আমাদের যার যা আয় তার চাইতে বেশি মাত্রায় আমাদের জীবনযাত্রার ব্যয়, এটাই চলমান ছিল গত অন্ততপক্ষে 1 দশক ধরে। এর ফলে আমাদের কারোই কিন্তু, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তেরও কিন্তু এই 6 মাস বসে খাওয়ার মতন পরিস্থিতি আসলে নেই। যদিও জরিপ বলছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000 টাকা পর্যন্ত যাদের আয়, কিংবা যাদের 5,000 থেকে 10,000 পর্যন্ত আয়। সত্যি কথা হচ্ছে যে এর উপরে যাদের আয় তারাও কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত, যারা হয়তো মুখ ফুটে বলছে না তাদের সমস্যাগুলোর কথা, এবং সেই অংশটাই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, কারণ তারা মুখ ফুটে কাউকে বলতে পারছে না তাদের বিপজ্জনক পরিস্থিতির কথা, তাদের অসহায়তার কথা, তারা যে দিন পার করতে পারছে না সেই তথ্যের কথা। আমাদের সোসাইটিতে তো আসলে একটা শ্রেণী ছিল যারা যেই টাকাটা মান্থলি ইনকাম করতো ওই টাকাটা পুরোটাই খরচ করতো, এজন্য আমাদের টাকাটাও সচল ছিল। এখন তো ওরা কোনো ইনকামই করতে পারছে না, যার কারণে আমাদের সমাজে খরচটাও কমে গেছে, মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে আমাদের অর্থনৈতিক চাকাটা। আমি বোধহয় এভাবেই দেখছি। আমরা একটু আসি গোলাম হোসেন ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে বাংলাদেশের এই আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাটা, আমাদের, আমি দুইটা জিনিস আপনাকে একসাথে বলবো, যে আমাদের তো প্রতিদিন শনাক্ত যারা হচ্ছেন 3,000 4,000, তার মধ্যে থেকে 40 জন বা 30 জন 38 জন 32 জন এইভাবে প্রতিদিন মারা যাচ্ছেন। কিন্তু আমাদের ডক্টর যারা আমাদেরকে সেবা দিবে, আমাদের দেশে 90,000-এর মতো ডক্টর আছেন সরকারি এবং বেসরকারি মিলে। আমরা যদি 18 কোটি মানুষ হয়ে থাকি, তাহলে আপনি দেখেন যে একজন ডক্টরের কয়জন রোগীকে সে সেবা দিতে পারে। সেখান থেকে আমাদের 64 জন ডক্টর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বিষয়টা আপনি কিভাবে দেখবেন, যে আমরা কি পার্সোনাল যে ইকুইপমেন্ট গুলো আছে, নিরাপত্তা, ওগুলো কি আমাদের সঠিক ছিল না, নাকি আমরা কোনো প্রশিক্ষণের অভাব ছিল, মানে কি ছিল বিষয়টা, যদি আপনাদের সাথে একটু আলোচনা করতেন। ধন্যবাদ আপনাকে। আমি জিনিসটাকে এখন আমি কোনো ব্লেম গেমে আমি যাব না, কাউকে আমি দোষারোপ করবো না, যথেষ্ট আমাদের ভুল হয়ে গেছে অলরেডি। এখন আমি শুধুমাত্র ঠিক এই মুহূর্তে আমাদের যে শিক্ষাটুকু নেওয়া উচিত ওই শিক্ষার কথাটা এক অংশে বলবো, আরেক অংশ বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা কি। আমাদের দুটা বড় বড় ল্যাকিংস আছে
একটা ল্যাকিংস হচ্ছে, আমরা জিয়া ভাই যেটা বলছিলেন যে আমরা আমাদের যে গ্রাসরুট লেভেলে, গ্রাম লেভেলে আমরা আমাদের যে হেলথ ফ্যাসিলিটিস সেটা আমরা পৌঁছাতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের এই মেডিকেল সায়েন্সের এডুকেশন বলেন বা হায়ার এডুকেশন বলেন বা রিসার্চ বলেন, সবই কিন্তু আমাদের হচ্ছে ক্যাপিটাল বেসড। আর আমাদের যে বই পত্র আর যে পড়াশোনার সিস্টেম, সেই সিস্টেমটা অনেকটা ওই রকম। আমাদের উচিত ছিল প্রথমেই, যেটা ময়মনসিংহের ভালুকাতে আছে, কমিউনিটি বেসড হসপিটাল, এই কমিউনিটি বেসড হসপিটাল তৈরি করা, যেটা দিয়ে আমরা গ্রামের মানুষের কাছে যেতে পারতাম। এইটা একটা। আরেকটা হচ্ছে এই যে আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা বেস, এই মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমাদেরকে অদূর ভবিষ্যতে আমাদের যে রাজশাহী মেডিকেল কলেজ আছে, সিলেট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে, চিটাগং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে, শেরেবাংলা মেডিকেল কলেজ আছে, এগুলোকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে যে এদের মাধ্যমে হেলথ সেক্টরের এডুকেশন বলেন, হেলথ সার্ভিস বলেন, এটাকে টোটাল দেশের মানুষের কাছে ডিসিমিনেট করে দেওয়া, যাতে আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে পারি, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এই আজকে আমাদেরকে কোভিড-19 আমাকে মেডিকেল এডুকেশনের আরেকটা জিনিস বড় ভুল আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিল। সেটা হচ্ছে আমাদের যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা রিসার্চ, এটা ভার্সেস আমাদের যে ক্লিনিক্যাল মেডিকেল প্র্যাকটিস, আমরা কিন্তু সবসময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস আমরা চিন্তা করেছি, ডাক্তারি মানেই বা মেডিকেল প্রফেশনাল মানেই হচ্ছে রোগী রোগ নিয়ে আসবে, তাকে ভালো করে দেওয়া। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই রোগটা কেন হচ্ছে সেটার জন্য যে রিসার্চ দরকার। তারপর যদি এরকম কোনো এন্ডেমিক ইপিডেমিওলজিক্যাল কোনো আউটব্রেক অথবা এই প্যান্ডেমিক কোনো সিচুয়েশন হয়, তখন আমরা কি করব? এই আজকে যেহেতু দেখেন আমরা পেপার গুলোতে শুধুমাত্র বা অন্য অন্য আলোচনায় আসতেছি পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের জন্য কি ডাক্তার মারা যাচ্ছে, আসলে কিন্তু ঠিক সেটা না। এই যে আইপিসি যেটাকে বলা হয় ডাব্লিউএইচও গাইডে আইপিসি অর্থাৎ ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল যে প্রোটোকল আছে, তার মধ্যে হচ্ছে 8 নম্বরে যে হচ্ছে পিপিই। তার আগে আমাদেরকে দেখতে হবে আমি যখন হসপিটাল তৈরি করছি, তার যে হসপিটালের যে ইঞ্জিনিয়ারিং কিরকম হবে, আর্কিটেকচার কিরকম হবে। আমার হসপিটাল, এমন হসপিটাল আছে যেমন আমি জানি ঢাকার অদূরেই কেরানীগঞ্জে আমি নিজে ভিজিট করেছি কয়েকটা 20 বেডের 10 বেডের হসপিটাল অথবা সাব হেলথ সেন্টার, যেখানে আমি নিজে দেখেছি টোটালি মানে কোটি কোটি টাকা দামের বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে। সেখানে কোন রকম কোন ম্যান পাওয়ার নাই, হেলথ কেয়ার ম্যানেজমেন্টের কোনো পেশেন্ট ফ্যাসিলিটি নাই, শুধুমাত্র একটা বিল্ডিং পড়ে আছে। এটা শুধুমাত্র আমাদের পলিটিক্যাল ইগোর কারণে হয়েছে। আমরা অমুক জায়গা থেকে আমরা জনপ্রতিনিধি নিযুক্ত হয়েছি, আমাদের সেখানকার লোকের জন্য হাসপাতাল বানাতে হবে, as soon as possible সেটা আমরা একটু থেকে টাকা বের করে দিয়েছি, বিল্ডিং বানিয়েছি, উদ্বোধন করেছি, to capitalize for our next election, but not for the sake of the people. আমি তেজুদি হসপিটালে দেখেছি একই অবস্থা। কন্ডা একটা হসপিটাল থেকে প্রায় 5 একর জমির উপরে টোটাল বিল্ডিং পড়ে আছে, জানলার গ্রিল থেকে আরম্ভ করে টয়লেটের কবর পর্যন্ত চুরি হয়ে গেছে, সেখানে কেউ থাকেন না। অথচ আমরা যদি আজকে ওই জিনিসটাকে, ওই হসপিটালটাকে যদি আমরা ওইখানে যদি ইনভেস্ট করতাম, কাজে লাগাতে পারতাম, তাহলে ওই যে জিঞ্জিরার যে পেশেন্ট, ওই যে কেরানীগঞ্জের যে পেশেন্ট, অন্তত পক্ষে ওই পেশেন্ট গুলোর প্রেশার আমরা যে ঢাকা মেডিকেল কলেজে এসে
মানে পড়ছে অথবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছে সেটা হতো না। এইটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে ঢাকা মেডিকেল কলেজে এখন যে অবস্থা, যে পরিমাণ রোগী, এতে the density of the people, density of the virus একটা ডক্টরকে অত্যন্ত বাজে ভাবে কাবু করে ফেলতেছে। ডক্টরের যে হিউম্যান যে ইমিউনিটি সেটাকে কভার করতে পারছে না। একটা আপনি যে পিপি যে ফলটি পিপি বললেন সেটা তো আছেই, সেটা তো আছেই। উপরন্তু একজন ডক্টর উইদিন 2 আওয়ার্স তাকে 150 কোভিড পেশেন্ট দেখে সে যখন তার পিপিটাকে খুলছে, খোলার পর যে সে প্রোটোকল অনুযায়ী সেটাকে যখন ডফিং করছে, সেইখানে দেখা যাচ্ছে যে তার যে পরিমাণ স্যানিটাইজার দরকার, সোপ দরকার, হ্যান্ড স্ক্রাবার দরকার, ফ্রেশ টাওয়েল দরকার, ফ্যান দরকার, ইয়ার দরকার, সেটা সে পাচ্ছে না। সে নিজে সিক হয়ে যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে, সে নিজে পেশেন্ট হয়ে যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে, সে নিজে মারা যাচ্ছে। কারণ ওই যে হসপিটাল কি প্রপারলি কি স্যানিটাইজ করা হচ্ছে ইচ এন্ড এভরিডে, সে ম্যান পাওয়ার কি আছে? ইভেন আমি যখন এএমএ তে গেছি হ্যান্ড স্যানিটাইজারের জন্য, আমাদের ডিজাইন ইনফেক্টেডদের জন্য, সেখানে কোনো রকম কোনো নিয়ম মানা হচ্ছে না, যে যা পারতেছে তাই বিক্রি করতেছে। এই যে আপনি যে মাস্কগুলি বলেন, মাস্কগুলিকে রিইউজ করার জন্য যে প্রোটোকল রয়েছে, যে সিস্টেম রয়েছে, সেটাও করা হচ্ছে না। মাস্কগুলিকে আমাদেরকে ইনসুলেশন করতে হবে, পিপি গুলিকে আমাদেরকে টোটালি একটা সিকিউর ব্যাগে নিয়ে সেটাকে ইনসুলেশন করতে হবে, সেটাও কিন্তু আমরা পারছি না। এই যে চেইনটা কিন্তু আমাদের করাপ্টেড, ডিফল্টেড। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আরেকটা জিনিস আমি একটু না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আমাদের যারা ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করছে, বিভিন্ন বাড়িঘর থেকে যে কাজ করছে, তাদেরকে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে তারা আমাদের যে বাসায় এসে যে তারা যে ওয়েস্ট যে কালেক্ট করছে, তাদের নেই কোনো পিপি, তাদের কোনো প্লাস্টিক গ্লাভস নেই, তাদের কোনো রেইনকোট বা প্লাস্টিক কোনো কাভার নেই, তাদের কোনো গামবুট নেই। ইভেন তাদেরকে হেপাটাইটিস বি এবং হচ্ছে টিটেনাস দিয়ে ইমিউনাইজেশন করার যে নিয়ম আছে সেটাও আমরা করছি না। ফলে আমাদের প্রতিটা স্টেপে আমাদেরকে এখন থেকে এই কোভিড আমাদেরকে শিক্ষা দিল। আমরা যদি এখন না শিখি, আর আমাদের শিক্ষা হবে না। আসলে স্বাস্থ্য খাতে আমাদের যে দুর্বলতাগুলো বলবো, দুর্বলতা বলেন বা অরাজকতা বলেন বা এই পুরা আমাদের এই কোভিড-19 আসলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা বাংলাদেশে কি রকম দুরবস্থার মধ্যে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করে আসছিলাম। তো ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সরকার, রাষ্ট্র সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আমরা এই দুরবস্থা থেকে বের হয়ে আসতে পারি, কারণ আমাদের দেশের জনগণকে আমাদের বাঁচানো দরকার। আমি আবার একটু জয়নুল আবেদিন ভাইয়ের কাছে একটু আসবো। আমার ওনার কাছে এটা শেষ প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। আমাদের কৃষক তো আমাদের কৃষি প্রধান দেশ, আমরা 80% লোক কৃষক ছিলেন, 1,51,00,000 খানা আমাদের। এই কৃষক কষ্ট করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে উৎপাদন করেন ফসল, আমরা এই স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, আমরা মজুদগার আমাদের কি পরিমাণ আছে বা আমাদের সক্ষমতাটা কোন জায়গায় যে আমাদের জিনিসপত্রের, চালের দাম এত ওঠানামা করে কেন? আমার পেপারের দাম যদি ঠিক থাকে, আমার কলমের দাম যদি ঠিক থাকে, আমার ডিমের দাম যদি ঠিক থাকে, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় স্টেপল ফুড যেগুলি আমার কৃষক কষ্ট করে উৎপাদন করছে, ওগুলির দামটা কেন ঠিক থাকে না? এত ওঠানামা করে কেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এবং মজুদের ব্যাপারটা বলবেন যে মজুদটা কেন আমরা সরকারি সক্ষমতা কেন ওই জায়গাটায় যেতে পারিনি, যেন আমাদের কৃষকদের এই প্রোডাকশন গুলো আমরা ঠিক মতো করে মজুদগার করবো এবং প্রয়োজনে তাদের প্রয়োজনে আবার তাদের কাছে হস্তান্তর করব। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আসলে প্রাসঙ্গিক। আমরা বিসেপ ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন আছে যেখানে আমরা আমি ওটা সভাপতি, ওটা নিয়ে আমরা এই বিষয়গুলা বিস্তারিত আলাপ করতেছি। আপনার এই কয়েক মিনিটে জবাব দিতে গেলে এটুকু বলতে হয় যে
আমরা আসলে কিছু শিখছি না। আপনি যে বলছেন, ডাক্তার সাহেব একটু আগে বলছেন যে আমরা আসলে কোভিড আমাদেরকে শিক্ষা দিল, আসলে কোভিড শিক্ষা দিল, কিন্তু শিক্ষাটা আমরা আত্মস্থ করতেছি কিনা। আমাদের যারা নেতা আছেন, রাজনীতিবিদ আছেন, পলিসি মেকার যারা আছেন, প্রশাসক যারা সিনিয়র, তারা কি আসলে শিক্ষা দিচ্ছেন কিনা। তো ওই একই ব্যবস্থায় আপনার স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে এই প্রশ্নটা যেরকম প্রযোজ্য, আমার কৃষি ব্যবস্থায় একই ইয়েটা প্রযোজ্য। আপনি আজকে ডাক্তার সাহেবরা যেরকম ফি ধরে দিতে পারেন যে আমার ফি 500 টাকা, ট্রেনের টিকিটের দাম এত টাকা, সিনেমার টিকিটের দাম এত টাকা, কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য বলতে পারে না, যে আমার টমেটো আমার 10 টাকা কেজি দিতে হবে কিংবা বেগুন আমার 30 টাকা কেজি দিতে হবে, কৃষক বলতে পারে না। বাজার ব্যবস্থাপনার যে অনিয়ম, সেই জায়গাটার ভিতরে অনিয়ম থাকার কারণে, আসলে দুর্বলতা থাকার কারণেই আপনার এই পরিস্থিতি হচ্ছে। আপনি ভোক্তাও দাম ঠিক মতো পাচ্ছে না, আপনার ঠিক মানে তাকেও কখনো 30 টাকা কখনো 60 টাকায় কিনতে হচ্ছে, আর উৎপাদক যার কারণে আসলে এই সিস্টেমটা চলতেছে তার মানে তাকে তো সর্বশান্ত হয়ে যেতে হয়। এবার যে টমেটো উৎপাদনকারীরা, এবার যারা পচনশীল যে সমস্ত শাকসবজি করেছে, সেই সমস্ত জায়গাতে প্রত্যেক জায়গাতেই হয়েছে। আপনি খালি ধান দিয়ে সবকিছু বিচার করবেন না। ধানের উদাহরণ আনতেছি, ধানেও অরাজকতা যথেষ্ট আছে, কিন্তু তার মধ্যে কিছুটা হলো শৃঙ্খলা আছে, কিন্তু সরকার কিছুটা ইয়ে করছে, কিন্তু বাকি কোনো জায়গাতেই আসলে শৃঙ্খলা নাই। শৃঙ্খলা না থাকার কারণে আপনি খালি এবারে না, কোভিডের কারণে এবার বেশি হয়েছে, কিন্তু প্রত্যেক বছরই শুনবেন ওই পাতাকপি গরু দিয়ে খাওয়াই দিছে, আপনার টমেটো রাস্তার মধ্যে বিক্রি করতে পারে না, রাস্তায় ঢেলে দিছে। এই যে কারবারটা প্রতি বছরই ঘটতেছে, কারণ হলো বাজার ব্যবস্থাপনাটা ঠিক নেই। বাজার ব্যবস্থাপনার আপনি মজুদদারকে দোষ দিয়ে লাভ নাই, হয়তো তারাও গুরুত্বপূর্ণ এর ভিতরে, আপনার ফরিয়া বা দালাল যাইতে হোক, টোটাল বাজার ব্যবস্থাপনার ভিতরে তাদেরও হয়তো গুরুত্ব আছে, তারাও কিছুটা আয় করে খাচ্ছে, তাদের পরিবার পরিজনের ভরণ পোষণ করতেছে এগুলোর ভিতর দিয়ে। কিন্তু সিস্টেম যদি থাকতো ঠিক মতো, একজন কৃষক তার মূল্য, এই টমেটো উৎপাদন করলে তার উৎপাদন খরচেই আমার সরকারের একটা প্রাইস কমিশন থাকা উচিত, যে অথবা এগ্রিকালচার কমিশন থাকা উচিত, যারা প্রত্যেক বছরেই আগের থেকে দ্রব্য মূল্য নির্ধারণ আগের থেকে বলে দেবে টমেটোর মূল্য আগামী সিজনে 30 টাকা হবে, আপনার গাজরের দাম এই হবে, ফুলকপির দাম এই হবে, এটা একটা থাকার দরকার। এখন এখানে বলে যত সহজে বলে দিলাম হয়তো তত সহজ নয়। কৃষকেরও সংগঠন থাকা দরকার, তাদেরও শক্তি থাকা দরকার, আমাদের দরকার তাদেরকেও সংগঠিত করা, যাতে করে তাদের প্ল্যাটফর্ম থাকে, তারাও শক্তি থাকে। কিন্তু ওই জায়গায় আড়তের মানে মজুদের আপনি স্টোরেজের কথা বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি টমেটো উৎপাদন করলাম, আপনি ডিম উৎপাদন করলেন, আপনি 10 দিন রাখতে পারেন, আপনি দুধ উৎপাদন করলেন, আপনি প্রসেস করে রাখতে পারতেছেন, আপনি হয়তো ধান উৎপাদন করতেছেন, গুদামের মধ্যে অনেকদিন রেখে দিতে পারতেছেন, কিন্তু টমেটো পারতেছেন না। কেন পারতেছেন না? আনারস পারতেছেন না, কেন পারতেছেন না? কাঁঠাল পারতেছেন না, কেন পারতেছেন না? আম করতে আপনাকে বাজার খুব দ্রুত বাজারজাত করে ফেলতে হয়, কারণ হলো তার স্টোরেজের প্রবলেম। এই জায়গাটায় দরকার একদিকে যেরকম যে খালি সরকারের স্টোরেজ করলেই হবে না, সরকারি যত ব্যবসার মধ্যে দিবেন তত লস। সরকারকে ব্যবসার মধ্যে না দিয়ে আপনার বেসরকারি পর্যায়ে আসলে ব্যবসায় উদ্দীপনা তৈরি করা, উদ্যোক্তা তৈরি করা উচিত, যে কাশীনাথপুর বাজারে, বেড়ার বাজারে কিংবা সোনাতল বাজারে ওইখানে উদ্যোক্তা তৈরি হবে, যে তার কোল্ড স্টোরেজ থাকবে, যে আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ রাখতে পারবে। আজকাল আপনি বাজারে টমেটো পান সারা বছরই, কি কারণে? ওইখানে তো কোল্ড স্টোরেজের ভিতরে অনেক কিছু থাকে, যদিও সামার টমেটো হচ্ছে কিন্তু সেটা নগণ্য। এই যে ব্যবস্থাগুলো উদ্যোক্তা তৈরি করার দরকার, যাতে করে স্টোরেজ লোকালি স্টোর করতে পারে, কৃষক সংগঠনই হোক আর উদ্যোক্তাই হোক, যেই হোক করতে পারে। সেই সাথে আবার যেগুলোকে প্রসেস করা সম্ভব হয়, টমেটোর থেকে টমেটো জুস বানান, টমেটো কেচাপ বানান, আপনি আরেকটার থেকে ঢেঁড়সকে কেটে ডিপ ফ্রিজ করেন, এভাবে নানান কিছু আপনার করা সম্ভব। সেই জিনিসগুলোকে উদ্যোক্তা তৈরি করা দরকার, সরকারের উচিত। আপনি 5,000 কোটি টাকা ঋণ দান, স্বল্প সুদের ঋণ দানের কথা বলতেছেন, এইগুলা কৃষককে আপনি উদ্যোক্তা দিবেন এবং সেইটার ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থাও। এখন তো 5,000 কোটি টাকা ঋণ দান
কৃষকরা ঠিক মতো পায়ও নাই, উদ্যোক্তারাও ঠিক মতো পায় নাই, কারণ তার ব্যবস্থাপনা দুর্বলতা। আমাদের এই যে শিক্ষা নাই, আমরা এখন বলতেছি করব, কিন্তু তারপরে আর কিছু ভুলে যাই। এই কোভিড চলে যাবে, আমরা সব ভুলে যাব, আবার গতানুগতিকতা ফেরত যাব। কোভিড থাকতেও আমরা অনেক কিছুই এমন কাজ করছি যেটা আমরা এখন অবাক হয়ে যাচ্ছি মানুষের কার্যক্রম দেখে, যে কোভিড এই 3 মাস ধরে আমাদেরকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, তাও আমাদের নৈতিকতা, আমাদের সংযম, আমরা ওই জায়গাটায় নাই। আপনি আপনার একটা কথা আমি একটু বলি, আমি ওই দিনে বলেছিলাম কথাটা ঠিক, নৈতিকতাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। এটা নৈতিকতাটা সরকার প্রত্যেক বাসায় পুলিশ পাঠিয়ে দিতে পারবে না, প্রত্যেক দোকানে পুলিশ বসাতে পারবে না। নৈতিকতাটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক নেতাদের থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকের ভিতরে নৈতিকতা ঠিক রাখতে হবে। আমাদেরকে সবার জাতিগতভাবে বদলাতে হবে। তবে নেতৃত্বটা শুরু করা উচিত, আমি মনেই করি যে পলিসি মেকার যারা আছেন, রাজনীতিবিদরা আছেন, তাদের থেকে শুরু করা দরকার। কারণ শিক্ষা ব্যবস্থা বলতেছেন, অন্য কিছু বলতেছেন, সবকিছু ঘুষ খাওয়া, দুর্নীতি, যা কিছু, রাজনৈতিক নেতৃত্ব যত ভালো হবে এই জায়গাটায় তত ভালো। আমরা প্রার্থনা করি যে আমাদের বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দরা যা যা করে গেছেন ভুলে যান এবং ভালোভাবে এগিয়ে আসে এই করুণ অবস্থায়, যাতে আমাদের দেশের মানুষ বাঁচে। আমি অনেক ভাইয়ের কাছে আসবো, যে অনেক ভাই, এই যে আমি সংকটের কথা বললাম, শুধু স্বাস্থ্য সংকটই তো আসলে সংকট নয়, আমাদের যে আইন পেশা, আমরা যে আইনজীবী, এই যে 3 মাস ধরে আমরা কোর্টে যেতে পারছি না, আমরা আইনজীবী হিসেবে, আমাদের ক্লায়েন্টস, আমাদের বিচার ব্যবস্থা কি সংকটের মধ্যে দিয়ে গেল। আমাদের অনেক প্রিয় কিছু ভাইরা মারা গেছেন, যারা লাইব্রেরিয়ান ছিলেন, যারা আইনজীবী আছেন। তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে, এই সংকটটা আমরা কিভাবে মোকাবেলা করব? মনে করেন আরো 5-6 মাস থাকবে এই পরিস্থিতিটা, আমাদের তো আসলে মোকাবেলা করতে হবে। এভাবে তো ঘরে বসে থেকে আমরা একজন আইন পেশায় আছি, এভাবে স্ট্যাগনেন্ট হয়ে থাকা তো আমাদের পক্ষে সম্ভব না। আপনি জানেন যে আমাদের তো এখন ভার্চুয়াল কোর্ট নামে একটা খুব সীমিত ভাবে চলছে, অর্থাৎ শুধু মোশন, মানে আপনি বুঝবেন বাকিরা না, নতুন যে মামলাগুলো খুব ইম্পর্টেন্ট হলে সেগুলো করা চলছে, সেটা রিটের ব্যাপারে, ক্রিমিনালের ব্যাপারে করা হচ্ছে। স্বল্প সংখ্যক বেঞ্চ দেওয়া হয়েছে, স্বল্প সময়ের জন্য বসছে, আমরা ভার্চুয়ালি কাজগুলো করছি। তো অ্যাকচুয়ালি এটা থেকে বের হয়ে আসার জন্য অনেক রকমেরই প্ল্যান দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাতেই আমরা আসলে খুব ফুল প্রুফ কিছু আসতে পারছে না। কিছুক্ষণ আগে লুৎফুল স্যার একটা কথা বলছিলেন, ওনাকে উনি যখন বলবেন আমি ওনার সাথে একটু তাল মিলিয়ে বলি যে এই গত 3 মাসে যেটা হয়েছে, যে প্রত্যেকটা ক্লাস, আমাদের যে ক্লাস্টার ছিল সোসাইটির, একটা একটা করে ধাপ নেমে এসছে, যেটা একদম উপরের যাদের অঢেল রয়েছে তাদেরটা আমি বাদ দিচ্ছি, যারা উচ্চ মধ্যবিত্ত বা ছিল, মানে মধ্যবিত্ত বলে যদি একটা ক্লাস তৈরি হয়েছিল, তারা নেমে এসেছেন নিম্ন মধ্যবিত্ততে, নিম্ন মধ্যবিত্ত নেমে এসেছেন একদম পুরোই নিম্নবিত্ততে, আর নিম্নবিত্ত কোথাও হতদরিদ্র দিকে চলে। এখন আমাদের লয়ারদের মধ্যে অনেক রকমেরই লয়ার রয়েছে এখানে, যেমন প্রচন্ড, যেটা যাদেরকে আমরা বিদেশ হলো বলি ফ্যাট ক্যাট, অর্থাৎ প্রচুর অর্থ রয়েছে, এরকমও রয়েছেন, মাঝারি সাইজের রয়েছেন, এবং একদম নতুন একটা বাচ্চা ছেলে যে হয়তো গত 2 বছর ধরে এসছে, তার প্রতি দিনে হয়তো তার সিনিয়র তাকে 500 টাকা করে দিত বা আরো কম দিত, সেটার উপরে সে চলতো। তাদের অবস্থাটাকে কিন্তু আমরা কেউ কল্পনা করছি না। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা যদি এই মুহূর্তে খুলে দিই, কোর্ট যদি খুলে যায়, তাহলে কিন্তু আবার আপনার চলে আসছে হচ্ছে যে কিভাবে আপনি সংক্রমণটা কমাবেন, কারণ কোর্ট খোলা মানেই হচ্ছে যে এখানে চারপাশে বহু লোক আসবে, তো ফাইন ব্যালেন্স, এক্স্যাক্টলি। এবং অনেক প্রবীণ আইনজীবীরা রয়েছেন যারা হয়তো, আমি না হয় সামহাও আমার কম্পিউটার ইউজ করতে পারি বা স্মার্টফোন ইউজ করতে পারি, অনেক সিনিয়র আইনজীবীকে আমি আমাদের হাইকোর্টে যারা করেন, বিখ্যাত বিখ্যাত লয়ার, তাদেরকে দেখেছি যে বলতে যে আমি কম্পিউটার বা আমি আমার স্মার্টফোনের কোনো ধার ধারি না, সেই পুরোনো ছোট একটা বেসিক ফোন নিয়ে তারা কাজ করছেন। তাদেরকে কিন্তু তাহলে আপনি কি বলবো, কি করতে পারবেন না, এই ভার্চুয়াল কোর্টে আনতে পারছেন না, সেটাও যেমন ঠিক না। আবার ওই জুনিয়র যে ছেলেটা না খেয়ে মারা যাচ্ছে, তাকেও আমি কি করতে পারছি না। তো এটার একটা ফাইন ব্যালেন্স আনতে হবে। এই ফাইন ব্যালেন্সটা কিভাবে আসবে, আমরা অনেক রকমের আমাদের মাননীয় প্রধান বিচারপতির কাছে, আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের মাধ্যমে অনেক কিছুই চেষ্টা করেছি ওনার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু ওই ব্যালেন্সটা যখন স্ট্রাইক হবে তখন প্রবলেম নেই। এখন একটা উদ্যোগ চলছে যে হয়তো পুরো সবকটা বেঞ্চকেই এখন ওনারা ভার্চুয়ালি যদি বসিয়ে দিতে পারেন এবং পুরো সময় যদি চলে এবং শুনানি থেকে শুরু সবকিছু, কিন্তু সেটাও
মানে কতখানি সাকসেসফুল হবে ঠিক বুঝতে পারছি না। সেই এখন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু এখনো লুৎফর ভাইকে শোনা বাকি, এখনো গোলাম মোস্তফা ভাইকে শোনা বাকি। লুৎফর ভাই, আপনি যদি একদম শেষ মুহূর্তে যদি কিছু বলতেন, আমাদের যে অর্থনীতির চাকা, এইটা আমরা ব্যালেন্স করে জীবন এবং জীবিকাকে এই সংক্রমণ রোধে এবং সংক্রমণ মানে কাজ কিভাবে করব যাতে আমাদের সংক্রমণটাও রোধ করা যায় কিন্তু আমরা কাজও করতে পারি, আপনার যদি একটু পরামর্শ থাকে। মিউট আনমিউট করেন। আমি আমার আগের কথার রেশ ধরে কয়েকটা প্রসঙ্গে আসি। জি, আমি যেটা বলছিলাম যে আমাদের মানে কর্মসংস্থানের কি পরিবর্তন হচ্ছে, ইতিমধ্যে বিআইডিএস এর একটা জরিপ বলছে, মাসখানেক আগেই বলেছে, 13% লোক অলরেডি চাকরি হারিয়েছে আমাদের দেশে। তো আমি আপনার এই প্রশ্ন বা আপনার এই মানে জিজ্ঞাসার প্রসঙ্গে যদি আমি বলতে চাই, তাহলে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি বিষয়টাকে। একটা হচ্ছে যে আমার হুমকিটা কি, আমার ক্ষয়ক্ষতিটা কি, আমার উত্তরণের পথটা কি। হুমকি হচ্ছে আমার এই অতিমারির কারণে জীবনযাত্রা যত বেশি স্থবির হয়ে থাকবে, অর্থনীতির চাকা তত অচল হয়ে থাকবে। তাহলে আমার পরিত্রাণের এটার ক্ষয়ক্ষতি কি? ক্ষয়ক্ষতির কথা আমি যেটা বললাম যে 13% লোক কাজ হারিয়েছে। আমি আমাদের দেশের সবচাইতে মানে বড় যে আয়ের সংস্থান হয়, আমি যদি গার্মেন্টস সেক্টরের কথা বলি, সেখানে 40 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ মানুষের চাকরি হুমকির মুখে পড়েছে। আমাদের দ্বিতীয় আয়ের উৎস ওয়েজ আর্নার ইনকাম, সেটা হুমকির মুখে পড়েছে। আমি সেই প্রসঙ্গটা বাদ দিয়ে এবার আমি আসি যে তাহলে আমার এই ক্ষয়ক্ষতি তো আমরা মোটামুটি কম বেশি সবাই উপলব্ধি করতে পারছি, তাহলে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় যদি বলতে হয় তাহলে আমাকে দু একটা উদাহরণের কথা বলতে লাগবে। কারণ উত্তরণের উপায় হচ্ছে দুটা। প্রথম কথা হচ্ছে যে আমাকে এই সত্যটা মানতে হবে যে ভ্যাকসিন আবিষ্কার যারা করছে, এই গবেষকরা এবং বিজ্ঞানীরা এই কথাটা বলছে যে এইটার আবিষ্কার মানুষের কাছে সহজলভ্য হতে হতে আগামী বছরের মাঝামাঝি সময় হয়তো দাঁড়াবে, হয়তো। আর সেই ক্ষেত্রে উৎপাদন হওয়া মাত্রই পৃথিবীর সমস্ত মানুষের কাছে তা পৌঁছে যাবে না, সেটা পৌঁছাতে পৌঁছাতে আরো 6 মাস 1 বছর লেগে যেতে পারে। তার পাশাপাশি আরেকটা বড় তথ্য যেটা এই চিকিৎসা বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছেন, যারা এই ভ্যাকসিন আবিষ্কার করছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত আবিষ্কারের অগ্রগতি যতটুকু, তাতে এই কার্যকর ভ্যাকসিনটা গ্রহণ করার ফলে একজন মানুষ সর্বোচ্চ 1 বছর এই রোগ থেকে মুক্ত থাকার মানে সহায়তা পাবে এই ভ্যাকসিনের কারণে। তার মানে 1 বছর পর সে আবার আক্রান্ত হবে। তার মানে আমাদেরকে একটা সত্য মেনে নিতে হবে যে এই ভয়াবহতা, এই কোভিড-19 কে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা যদি এগিয়ে যেতে হয় তাহলে এটাকে মোকাবেলা করার পথ এবং পন্থাটা খুব সুদৃঢ় হতে হবে। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে ভিয়েতনামের উদাহরণ। যেই ভিয়েতনামে এখন পর্যন্ত একজনও এই অতিমারির কারণে মারা যায়নি। আশ্চর্যজনক ভাবে হলেও এটা সত্যি যে এই ভিয়েতনাম, যেখানে একজন মানুষও মারা যায়নি, সেখানে 5 জন মানুষ সংক্রান্ত হবার তথ্যকে ঘিরে তারা তাদের গ্রামীণ অঞ্চলে 70,000 মানুষকে কোয়ারেন্টাইন করেছে, লকডাউন করেছে। লকডাউন করার পরে সেখানে এই 5 জন আক্রান্তের সাথে সরাসরি যারা সম্পৃক্ত হয়েছে, ডিরেক্ট ইন্টারাকশন, তাদেরকে শনাক্ত করেছে। সেই ডিরেক্ট ইন্টারাকশন যাদের সাথে হয়েছে তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়েছে, এবং ওই ডিরেক্ট ইন্টারাকশনে যেই মানুষগুলো গিয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে। এই ব্যাপারটায় ওরা এত বেশি রিজিড ছিল এবং এত বেশি সৎ ছিল, সেইটার ফলাফল হিসেবেই কিন্তু ওদের একটা মৃত্যুর মুখোমুখি হতে হয়নি। তার মানে এইখান থেকে আমাদের লেসন নেয়ার আছে। কারণ আমাদের এই অতিমারি এবং অর্থনৈতিক মন্দা কিংবা আমাদের মৃত্যু সংখ্যা সমস্ত কিছু কমানোর একটাই উপায়, এই অতিমারিকে সফলভাবে মোকাবেলা করতে হবে। সফলভাবে মোকাবেলা করার একটা উদাহরণ আমি এখান থেকে পেলাম। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাচ্ছি যে সারা পৃথিবীতে এই অতিমারির কারণে বাজার ব্যবস্থা, বিপণন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, প্রতিটা জিনিস, এমনকি আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, প্রতিটা জিনিসই পাল্টে যাবে।
প্রতিটা জিনিসই পাল্টে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর একটা উদাহরণ দিই, চীন নিয়ে আমরা সবাই বলি যে ওরা শুধু আকাশে এরোপ্লেন যেটা উড়ে আর পানিতে জাহাজ যেটা চলে, তাছাড়া যত কিছু চলমান আছে সমস্ত কিছু ওরা খায়। সেই চীন দেশেও ওরা বলছে ওদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। This indicates a change to be available among human society very soon. এটা গেল একটা। দ্বিতীয় কথা বলি বাজার ব্যবস্থাপনা সম্পর্কে। এই সময় যখন কিনা সারা পৃথিবীতে স্মল মানে এসএমই ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, গিয়েছে, যাবে, যার কারণে অসংখ্য মানুষকে চাকরি হারাতে হয়েছে, হবে। ঠিক একই সত্যের বিপরীতে এই জিনিসটাই দৃশ্যমান হয়েছে যে অ্যামাজন ইতিমধ্যে এই বছরে 1,75,000 নতুন লোক নিয়োগ করেছে। এইটা আমাদের বিপণন এবং বিতরণ ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি একটা সহজ কথা বলি, যখন খুব বড় কোনো ঝড় হয় বড় গাছগুলোই বিপদে পড়ে। বড় গাছগুলোর নিচে যে ছোটখাটো গাছগুলো থাকে তাদেরকে কিন্তু ঝড়ের দাপট অতটা স্পর্শ করতে পারে না। আমাদের বাংলাদেশের মতন এই দুর্বল অর্থনীতি, এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের ইনফরমাল সেক্টরের শ্রমিকই হচ্ছে 85%। এই ইনফরমাল সেক্টর কিন্তু বিশ্বের তাত্ত্বিক অর্থনৈতিক সমস্ত সংজ্ঞাকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা যেমন কথা আছে, এই বাংলাদেশের গত 3 দশকে উন্নতির পিছনে আমি বলবো সরকার বা রাষ্ট্রযন্ত্রের চাইতে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই বাংলাদেশের মরিয়া মানুষের। এই মরিয়া মানুষ, তাকে বাঁচতে হবে। সে প্রতিটা মানুষ সে তার নিজের বেঁচে থাকার জন্য উপার্জনের পথ পন্থা বিনিয়োগ সমস্ত কিছু আবিষ্কার করে নিয়েছে। একই জিনিস আমাদেরকে একটা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এই ইতিবাচক ইঙ্গিতের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF ও একটা জরিপে বলছে যে 2021 সালে প্রজেক্টেড গ্রোথ রেটের হিসাবে চায়নাকে ছাপিয়ে বাংলাদেশ থাকবে, এই ইঙ্গিত তারা দিচ্ছে। সুতরাং আমাদের হতাশ হবার কারণ নেই অতটা, কিন্তু এই ভিয়েতনাম কিংবা আরো যেই সমস্ত, আমরা যদি কিউবার কথা ধরি, এরকম ইতিবাচক যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোকে আমাদের প্রয়োগের মধ্যে যত দ্রুত আমরা এনে এবং প্রতিটা সাধারণ মানুষের কাছে তার এই অতিমারীর প্রতিকূলতার মুখোমুখি কিভাবে জীবনযাপন করতে হবে সেই সত্য পৌঁছে দেওয়া এবং ওই জীবনযাপনের পদ্ধতি শিখিয়ে দেওয়ার মধ্যে যতটা সফল আমরা হতে পারবো, তত দ্রুত এই সমস্ত আশঙ্কা কাটিয়ে বাংলাদেশের সমস্ত সম্ভাবনা নিয়ে যা কিছু বলা হচ্ছে সেই জিনিসটাকে বাস্তবায়ন ঘটিয়ে আমরা দ্রুত সফল হয়ে আমাদের অর্থনৈতিক পরিস্থিতিকে আমরা ঘুরিয়ে নিয়ে চাকা সচল করে আমরা বেগবান হতে পারবো। অনেক ধন্যবাদ লুথুর ভাই, অনেক গুরুত্বপূর্ণ আপনি তথ্য দিয়েছেন, সরবরাহ করেছেন। আমাদের যারা দর্শক যারা শুনছেন তারা নিশ্চয়ই জানবেন যে আজকে আমরা কি মানে কৃষি, আইন, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে একসাথে এনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসলে এই সংকট থেকে উত্তরণের জন্য। গোলাম হোসেন ভাই, আপনাকে আমি আর ছোট্ট একটা প্রশ্ন করবো, 2 মিনিটে শেষ করতে হবে কারণ এখন 11:07 বাজে, আমরা শেষ করব। আমরা মোর্শেদ ভাই আমাদের কাছে একটা কথা বলেছেন যে আমাদের হসপিটাল গুলো তো সাইক্লোন শেল্টার না, তো আমরা হসপিটাল গুলোকে আমাদের সারা বাংলাদেশ যদি আমরা একটু রিক্সা দিয়ে একটু হাঁটি, দেখবো যে অনেক জায়গায় অনেক হসপিটাল আছে যেগুলো নাকি অচল হয়ে আছে। তো আমরা যখনই কোনো ফান্ড আসে বা যখনই কোনো টাকা বরাদ্দ করি আমরা নতুন নতুন কাজে বরাদ্দ করি, যে নতুন হসপিটাল কেন, যেগুলি আমাদের পুরনো হসপিটাল ছিল যেগুলি অচল হয়ে আছে সেগুলোকে আমরা কি লাগবে কি লাগবে না একটু মনিটরিং করে দেখে আমরা সেগুলিকে কেন ঠিক করার চেষ্টা করি না? আপনার কাছে কি মনে হয়? আর আরেকটা ছোট্ট প্রশ্ন, মোর্শেদ স্যার আপনার আরেকজনের সাথে মিলে একটা ওষুধ বের করেছে যেটার দাম 30 টাকা, এটা গবেষণা করার পরেই বের করেছে এবং ওনারা 1000 পুলিশ বাহিনীদের যারা অসুস্থ হয়েছিলেন তাদেরকে পরীক্ষা করেছে এবং প্রায় 996 জনই সুস্থ হয়ে গেছেন। তো এই ওষুধটার ব্যাপারে যদি আপনি 2 মিনিট একটু বলতেন যে আপনি জানেন কিনা, আর আমাদের
পরিবারেই আমি দেখেছি যে এখন কোভিড-19 যারা আক্রান্ত হচ্ছে একটু হসপিটালে গেছে 4-5 দিনে এক একজনের 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা করে বেরিয়ে যাচ্ছে। কষ্টের টাকা, তো সৎ মানুষের টাকাটা অনেক কষ্টের টাকা। এই কষ্টের টাকা যদি এইভাবে বেরিয়ে যায় 2 দিন 4 দিন 5 দিনের চিকিৎসা নিতে গিয়ে প্রাইভেট হসপিটালে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? মানে আমরা তো মানে যেটা বললো গরিব থেকে গরিব হয়ে যাচ্ছি, নতুন করে গরিব হচ্ছি। তো এটা স্বাস্থ্য ব্যবস্থার আমাদেরকে স্বাস্থ্য সেবা দিবে, খরচটা নিবে ঠিক আছে, সেবা বিনিময়ে আমাদেরকে একটা তারা প্রাইস ঠিক করবে, কিন্তু এত প্রাইস কেন নিবে যে আমরা গরিব হয়ে যাচ্ছি? বিষয়টা যদি নিয়ে আপনি 2 মিনিট কথা বলতেন। গোলাম হোসেন ভাই। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি প্রথমেই আমি বলি, আমাদের যে হসপিটাল গুলো এখন যে প্রাইভেটে যেগুলো করা হচ্ছে কোভিড হসপিটাল, এগুলোর পিছনে যে পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে, বরঞ্চ আমি মনে করি এগুলোর পিছনে যে এই পরিমাণ অর্থ বা প্রণোদনা দিয়ে বা গভর্নমেন্ট সাপোর্ট লজিস্টিক্যাল ফিনান্সিয়াল না দিয়ে, আমার জানা মতে বাংলাদেশে প্রায় 110টা থেকে 150টা 10 বেড এবং 20 বেড হসপিটাল যেগুলো এখন টোটালি নন ফাংশনাল অবস্থায় আছে। তো আমি আগেই বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। আমার যেটা মনে হয় সেই হসপিটাল গুলোকেই আমরা যদি রেনোভেট করে, যেখানে আমরা বিদেশের অনেক জায়গায় দেখেছি 10 দিনে হসপিটাল তৈরি করে ফেলতে, বসুন্ধরাকে দেখেছি এক মাসে হসপিটাল তৈরি করে ফেলতে। সুতরাং আমার মনে হয় আমরা 1 মাসে ওই হসপিটাল গুলোকে, ছোট ছোট যে হসপিটাল গুলো, সেগুলোকে কিন্তু আমরা কোভিড হসপিটালে রূপান্তর করতে পারতাম যদি আমাদের সদিচ্ছা এবং সদিচ্ছা থাকতো। এটা হচ্ছে আমাদের জন্য একটাই। আরেকটা হচ্ছে যে এখন থেকে আমাদেরকে অন্তত পক্ষে ভাবতে হবে যে শুধুমাত্র আমরা যে মেডিকেল সায়েন্স উপরে বেস করে আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিতে চাচ্ছি, সেটা থেকে একটু আমাদের দৃষ্টিভঙ্গি সরাতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে এখন থেকে অবশ্যই খেয়াল দিতে হবে, সেটা হচ্ছে হোলিস্টিক হেলথ কেয়ার, অর্থাৎ পাবলিক হেলথ যেটা, সেটার প্রতি আমাদের সময় দিতে হবে, অর্থ দিতে হবে, মেধা দিতে হবে, ফ্যাসিলিটিস দিতে হবে, রিসার্চ করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা দিক। তৃতীয় দিক যেটা হচ্ছে আমাদেরকে এই যে হসপিটাল গুলো যেখানে আছে, এই হসপিটাল গুলোকে আমাদেরকে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা হসপিটালের ম্যানেজমেন্ট আমাদেরকে দিতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের লোককে। সে ডাক্তার অবশ্যই হতে হবে, তার এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, তার এমপিএইচডি ডিগ্রি থাকতে হবে, সেই সঙ্গে তার এমবিএ ডিগ্রি হলে সবচেয়ে ভালো হয়। একটা হসপিটালকে কি পাবে, অনুরোধ করব যে যারা ক্লিনিশিয়ান আছেন অত্যন্ত ভালো, তারা ক্লিনিক্যাল সাইডটুক টোটালি মনিটর করুন। এবং আমি বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ার গুলোতে আমাদের দেশের অত্যন্ত নাম করা ক্লিনিশিয়ানদেরকে ওই চেয়ারে গুলিতে বসানো হচ্ছে, ফলে বহু পেশেন্ট তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের মেধাগুলোকে আমরা ঠিক জায়গায় কাজে লাগাতে পারছি না। এবার আসা যাক প্রফেসর তারেক আলম এবং প্রফেসর মুর্শেদ, রুবেল মুর্শেদ সাহেবের যে প্রোটোকল, যে রিসার্চ প্রোটোকল যেটা তারা জমা দিয়েছেন, তারা বাংলাদেশ মেডিকেলে তারা কাজ করেছেন, ক্লিনিক্যালি কিছুটা কাজ করেছেন, পুলিশ হসপিটাল তারা কাজ করেছেন। কারণ প্রফেসর রুবেল মুর্শেদ উনি পুলিশ হসপিটালের চিফ অ্যাডভাইজার ছিলেন এবং পুলিশ হসপিটালে দেখা গেছে প্রায় 1000 রোগীর উপরে কাজ করতেন। সেটা হচ্ছে আইভার ম্যাকটিন ওষুধ এবং হচ্ছে ডক্সিসাইক্লিন। হ্যাঁ, এই দুইটা ওষুধ খাওয়ার ফলে দেখা গেছে যে এটা মানুষের যে ঠিক ওই মুহূর্তে যে এই যে কোভিড-19 যে সিমটম গুলো যে ধরা পড়ার সঙ্গে সঙ্গে যদি কারো উপরে যদি অ্যাপ্লাই করা হচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে যে 7 থেকে 10 দিনের মধ্যে এই পেশেন্টগুলি কোনো ফ্যাটাল সিচুয়েশনে পৌঁছাচ্ছে না। আর
তার আরেকটা জিনিস দিয়েছেন, এটা হচ্ছে ইমিউনিটি বুস্ট আপের জন্য। এটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন সি, আর হচ্ছে বেবি জিঙ্ক ট্যাবলেট। হ্যাঁ, এবং আল্লাহর রহমতে দেখা গেছে এখন পর্যন্ত অনেকেই এটা ব্যবহার করেছেন, এবং এর মধ্যে মোর দেন 95% লোক যারা ঠিক সময় ব্যবহার করতে পেরেছেন তারা সুফল পেয়েছেন। তো বর্তমানে ব্যাপারটি বিএমআরসিতে আছে একটা, এবং রিসার্চটা প্রোটোকল জমা দেওয়া আছে, এবং আইসিডিআরবি এই গবেষণাটা করছে পেশেন্ট উপরে, এবং আশা করি একটা পজিটিভ একটা পরীক্ষিত রেজাল্ট বেরিয়ে আসবে, যেটা দিয়ে সার্বজনীন ভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারবো। তবে আমি আবারও বলছি যে আমাদেরকে হোলিস্টিক হেলথ কেয়ার অথবা পাবলিক হেলথ কেয়ারের উপরে জোর দিতে হবে, এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টকে টোটালি আলাদাভাবে দেখতে হবে। সংক্ষেপে এটাই হচ্ছে আমার কথা। অনেক ধন্যবাদ গোলাম হোসেন ভাই। আমাদের একজন পরিচিত ভদ্রলোক আমার আছেন, তিনি এখন মালয়েশিয়া আছেন। উনি আমাকে গতকাল বললেন যে তোমরা কি বাংলাদেশে কতগুলো হসপিটাল আছে ঢাকা শহরে জানো কিনা। তো আমি আসলে তো ওইভাবে জানি না, আমি ভাবলাম, বললাম যে 55 বা 55 বা 57 বা 58 এরকম হসপিটালস হতে পারে। তো বললো যে লন্ডনে সমস্ত ফ্যাসিলিটিস সহ মাত্র 8টা হসপিটাল। তো ঢাকা সিটির মধ্যে যদি 57-58টা হসপিটাল থাকে এবং কোন সেরকম পুরোপুরি ভাবে সক্ষম, তাহলে কয়টা হসপিটাল আছে? তো আমি আসলে খুবই নাজুক অবস্থার মধ্যে ছিলাম, আমি কিছু বলতে পারিনি তেমন ভাবে। তো আমি একটু পড়াশোনা করে দেখলাম যে আমাদের দেশে 123টা মেডিকেল কলেজ আছে। 123টা মেডিকেল কলেজের মধ্যে আপনার 30টা হচ্ছে আমাদের এখন, প্রথম দিকে স্বাধীনতার পর 8টা ছিল, সেগুলি বাড়তে বাড়তে এখন আমাদের 30টা পাবলিক মানে হসপিটালস, যেগুলি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় মেডিকেল কলেজ, আর আর্মি দ্বারা পরিচালিত হয় সেমি গভর্নমেন্ট, 6টা। 87 আমাদের প্রাইভেট মেডিকেল হসপিটাল। আমরা কি ইমাজিন করতে পারছি আমাদের এই 87 হসপিটাল কেন দরকার? মানে হাসপাতাল দিয়ে আমরা কতজন মেডিকেল স্টুডেন্টস বের করবো এখান থেকে, এবং এরা কতটুকু সক্ষম হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্ত হাতে ধরার জন্য। তো আমি আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করবো। আমি তার আগে একটু বলতে চাচ্ছি যে আমাদের হেলথ সিস্টেম ম্যানেজমেন্টে আমি এমপিএইচ করেছি 2007-এ। তো আমাদের তো ব্যাকগ্রাউন্ড ডক্টর ছিল না, আমরা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সেখান থেকে এসে যতটুকু আমরা হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট বুঝছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে যারা এমবিবিএস ডিগ্রি পায় এবং যারা তারপর পোস্টেড হয় বিভিন্ন জায়গায়, তো বিভিন্ন জায়গায় পদায়নের আগে যারা যারা হেলথ সিস্টেমে কাজ করতে চাবে তারা যেন একটা হেলথ সিস্টেমের কোর্স করে। এবং এই কোর্সটা, আমাদের তো স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, ওই পুরনো কি কোর্সের, যেটা মোর্শেদ স্যার বলেছে যে ওখানে কি পড়ায় ওরাই নিজেরাই বোধহয় বুঝে না কি পড়ায়। তো এই সারা বিশ্বের যে কোর্স কারিকুলাম আছে এগুলিকে নিয়ে আমরা যদি সংবিধান রচনা করতে পারি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে, আমরা একটা ডক্টরদেরকে আমরা হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট পড়াবো, আমরা কি একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম তৈরি করতে পারি না তাদের জন্য? আমরা যদি এই জিনিসটা করতে পারি এবং সেইভাবে যদি আমরা কোর্স কারিকুলাম ঠিক করি, এবং আমাদের যারা স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় পোস্টেড হবে এবং পদায়ন হবে, এবং তাদেরকে যদি আমরা একটা মৌলিক গবেষণা বলি যে প্রত্যেকটা কোর্সের পরে তারা একটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মৌলিক গবেষণা করবে, আমার মনে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নয়ন সম্ভব হবে। এবং আমরা চেষ্টা করব যে যেখানে আছি সেখান থেকে স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের এই যে সংকট এই উত্তরণ করতে পারি, এবং এই উত্তরণের পথে যে অন্তরায়গুলো আছে সবাই আমরা চাইবো যে সব সেক্টর থেকে সমন্বয়ের ভিত্তিতে যেন সমাধানের চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও।